আমার ছেলের সিয়াম সারাক্ষণ মজামাস্তি করে। সে আমাকে বলল, আম্মু, আমার বন্ধু তোমাকে খুব বেশি পছন্দ করে, তোমাকে খুব বেশি ভালোবাসে। আম্মু, আমার বন্ধুর নাম হচ্ছে রবিন। আম্মু, আমি তোমাকে এর আগে কখনোই আমার বন্ধুর কথা বলি নাই। তখন ছেলের মন রক্ষা করতে গিয়ে বাধ্য হয়ে ছেলের বন্ধুকেও সুযোগ করে দিতে হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এর আগের ভিডিওটা আপলোড হয়েছে তোমরা যদি সেটা শুনে না থাকো, তাহলে এক্ষুনি আমার কলেজের বন্ধুরা আগের সেই গল্পটা শুনে আসো। আর আজকে হচ্ছে মাছেলের পর্ব 2। আজকের পার্টটা হচ্ছে 2। বন্ধুরা, আমি গতকালকের পার্ট থেকে শুরু করতেছি। আমার ছেলের বন্ধু রবিন ও আমার কাছে আসলো। আমার ছেলে ওকে নিয়ে আসলো। এসে আমার মুখোমুখি হল। ওরে বাবা! ছেলের তো দেখে একেবারে এত লজ্জা। ছেলে তো আমাকে কোনো কিছু বলতেই পারছে না। আর আমার তো এত বেশি লজ্জা নেই ভাই। আসলে আমি যদি লজ্জা পাই, জীবনে এনজয় কি জিনিস সেটা আমাকে ভুলেই যেতে হবে। এই জন্য আমি আর লজ্জাতজ্জা কোনো কিছু পাই নাই। কারণ আমার জামাই তাকে বিদেশে। আমি যদি ভাই লজ্জার শরম পাই, তাহলে তো আমি জীবনে কোনো কিছু করতে পারব না। আসলে লাইফ এ মজা কি জিনিস, এনজয় কি জিনিস, এটা তো আমি কখনো বুঝতে পারব না, তাই না? এই জন্য আমি আসলে ওই মেয়েদের মতো এত শত লজ্জাটজ্জা পাই না। আমার যেটা লাগবে সেটা লাগবেই। তো আমার কলিজার বন্ধুরা, শুরু করতেছি। তারপর আমার ছেলের বন্ধু রবিন আমাকে বলছে, আন্টি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আন্টি, সত্যি কথা বলতে আপনাকে যেদিন আমি প্রথম দিন দেখেছিলাম সেদিন আমার খুব ভালো লাগছিল। কিন্তু আন্টি, আপনার সিয়ামের আম্মু বলে আপনাকে এতদিন কোনো কিছু বলা হয় নাই। আর তাছাড়া আন্টি, আমার খুব লজ্জা করে এই সমস্ত ব্যাপারে। আসলে আমি কলেজে কোনো মেয়ের সঙ্গে রিলেশন করি নাই তো। আর মেয়েদের কাছে যেতেও আমার ভয় লাগে। কিন্তু আন্টি, আপনাকে দেখে মনে হয়েছে আপনি খুব একা। তাছাড়া আপনাকে সত্যিই আমার অনেক বেশি ভালো লাগছে গি। রবিনের এমন কথা শুনে সত্যিই আমার মনটা অনেক বেশি ভালো লাগল। তখন আমি তাকে বললাম, আচ্ছা, শুনেছি আমার ছেলে সিয়াম তোমার বোনের সঙ্গে কি সমস্ত কাজ করেছে, তুমি কি সব কিছু জানো? তখন রবিন বলছে, জি আন্টি, আসলে হয়েছে কি আন্টি, আপনার ছেলের সিয়াম ও কিন্তু অনেক চালাক, অনেক দুষ্টু। ছেলে হিসেবে ওর মনটা ভালো, কিন্তু অনেক দুষ্টু আন্টি। ও আমাদের বাড়িতে একদিন গিয়েছিল আমার সঙ্গে খেলাধুলার পর। তো যাওয়ার পর আমার বোন শায়লাকে দেখে আর সেদিনই আমার বোনকে পছন্দ করে ফেলে। আর সেদিন ও আমাকে বলে, আচ্ছা রবিন, আমি যদি তোর বোনকে পছন্দ করে ওর সঙ্গে যদি রিলেশন করে, তাহলে কি কোনো সমস্যা আছে? আর ওর সঙ্গে রিলেশন করলে আমি কিন্তু ওই কাজটাও সেরে ফেলব, একদম ডাইরেক্ট, আবার মুখের উপর বলে দিয়েছে। আসলে আন্টি, সিয়াম হচ্ছে আমার জীবনের সবথেকে বড় একজন বেস্ট ফ্রেন্ড। আমি জানি ও কলেজের এরকম আরও অনেক মেয়েদের সঙ্গে এই সমস্ত করেছে। যাক, ও আমার বোনকেও ছাড়বে না। আমি না বললেও ছাড়বে না। আমাকে বললেও ছাড়বে না। বন্ধু হিসেবে আমাকে জানিয়েছে। তো যাই হোক, আমি গিয়ে আমার বোনকে বলে দিলাম যে ও আমার বন্ধু, ও তোকে ভালোবাসে। সব কিছু সেটিং মিটিং যা কিছু লাগে আমি করে দিয়েছি। আসলে ও আমার বন্ধু তো। আর তাছাড়া আমি যদি নাও চাই, ও আসলে কখন যে কি করে বসবে আমি নিজেও জানি না। তারপর বন্ধুরা, আমি আমার ছেলের বন্ধুর কথা শুনে খুব হাসতে লাগলাম। আমি ওকে বললাম, তোমার বন্ধু এত চালুমাল, এত চাঞ্চল্যকর। আর তুমি কেন এত বোকাশোকা হলে? তোমার বন্ধুকে দেখে তুমি কি কিছু শিখতে পারো না? তখন রবিন বলছে, আসলে আন্টি, আমার মা বাবা সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখত। আমাকে কখনো ওইভাবে মিশতে দেই নাই তো কারো সঙ্গে। আমি একটু ছোটবেলা থেকেই এরকম। তাছাড়া আন্টি, আমারও তো ইচ্ছে করে, আমারও তো শখ জাগে, কিন্তু আমি কাউকে মনের কথাগুলো বলতে পারি না গি। তারপর বন্ধুরা, আমার ছেলের বন্ধু রবিন। আমি ওকে বললাম, আচ্ছা, আজকের রাতটা যদি তোমাকে আমি সারাটা রাত সুযোগ দেই, তুমি আমাকে কিভাবে কি করবে বলতো? তুমি কি আমাকে খুশি করতে পারবে? তখন ও আমাকে বলতেছে, আন্টি, আমি এমনি একটু গোমরামুখী হতে পারি, কথাবার্তা একটু কম বলি, মেয়েদেরকে লজ্জা পায়। কিন্তু আন্টি, আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন না? একটা সুযোগ তো দিয়েই দেখবেন আমাকে। আসলে আমি কেমন খেলাধুলা করি। আমি কিন্তু আন্টি, মেয়ে পটাতে না পারলেও আমি কিন্তু ফুটবল, ক্রিকেট খেলা কিন্তু বেশ ওস্তাদ। সবাই আমাকে বস মানে ঘি।
যাক, তারপরও অবশেষে রবিনের মুখে এই কথাগুলো শুনে সত্যি কথা বন্ধুরা, আমার মনটা একেবারে ভরে উঠল। ছেলে তো দেখতেছি আসলে একেবারে দুধের দুয়ার তুলসী পাতা। একেবারে ইনটেক যেমন তেমন। তার উপর আবার কোনো মেয়ে এখনও ওকে ছুতেই পারে নাই। তাছাড়াও আমাকে যে কথাটা বলেছে পারফরমেন্স করবে খুব দারুণ। বন্ধুরা, আমি তো এরকমই একটা ছেলে খুঁজতেছিলাম মনে মনে, কিন্তু আমি তো এতদিন খুঁজে পাচ্ছিলাম না। আসলে ওর বাবা বিদেশে থাকে তো মালয়েশিয়াতে। আর প্রবাসী স্ত্রীদের কথা তোমাদেরকে কি বলবো? আমাদের দিন যায় তো রাত যায় না। একা একা কত থাকা যায় বন্ধুরা, বলুন তো? এই যে হাতের ভিতরে মোবাইলটা আছে, এই মোবাইল দেখে টিপে আর টিভি দেখে কতক্ষণ সময় কাটে বলুন তো? পাশে যদি হাসব্যান্ড না থাকে, যদি হাসব্যান্ড না ঘুমায়, তাহলে কি ভালো লাগে বলেন? এই শ্বশুর বাড়িতে আর কাজকাম আমার একেবারে আর ভালো লাগছে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি কোনো একটা জেলখানার ভিতরে আছি। না, এইভাবে আর বেশিদিন মনে হয় না আসলে বাঁচতে পারব। কিন্তু অবশেষে আমার ছেলে সিয়ামের বন্ধু রবিন, ও ছেলেটা একটু মোটামোটা সোটা, একটু গুলুমুলু, কিন্তু অনেক ভালো। আসলে কলেজে একটু লজ্জাটজ্জা পাইত। এর আগে কখনো এই সমস্ত কাজ করে নাই। কিন্তু সিয়াম ও আবার একটু মানে চাঞ্চল্য, একটু কেমন জানি তো। ঠিক আছে, ওর কথা তো তোমাদেরকে কালকে বলেই দিয়েছি তো। আর রবিন কিন্তু ছেলেটাও এমনিতেই ভালো। ঠিক আছে। আর বিশেষ করে ও আমার ছেলে সিয়ামকে খুব বেশি ভালোবাসে, খুব বেশি মিস করে। ও একদিন আমাদের বাসায় এসেছিল, সেদিন আমাকে দেখে আসলে ও নিজেকে একদমই কন্ট্রোল করতে পারে নাই। একদমই সামলাতে পারে নাই। তো যাই হোক, আসলে ও আমার ছেলের কাছে তার মনের কথাটা বলে দিয়েছে। যে কারণে আজকে আমাদের একটা কিছু হতে যাচ্ছে তো। তো এই ছেলে রবিনকে একটা সুযোগ দিয়ে দেখি। তখন আমি রবিনকে বললাম, শোনো রবিন, তুমি একটা কাজ করো। দিনের বেলা তো আমি তোমাকে সুযোগ দিতে পারবো না। কারণ দিনের বেলা আমার বাসাতে আমার শ্বশুর শাশুড়ি আছে, বুঝছ? কারণ দিন শেষে এটা তো আমার একটা সংসার। তাছাড়া তোমার বন্ধু তো দেখছে। এখানে তো সুযোগ নাই দিনের বেলা। আর যদি আমার শ্বশুর শাশুড়ি টের পায় যে তুমি আমার সঙ্গে একই রুমের ভিতরে আছো, তখন কিন্তু এটা মহা একটা ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে। আর তাছাড়া সিয়ামের আব্বু তো মালয়েশিয়াতে থাকে। উনি যদি বিশ্বাসটা জানেন, তাহলে কিন্তু আমার জন্য আরও অনেক বেশি খারাপ হয়ে যাবে। আমি তোমাকে রাতে একটা সুযোগ করে তোমাকে আমি ডাক দিব। তখন তুমি আসো। আর এখন তুমি নিজেকে একটু প্রস্তুত করো। যে কিভাবে কি করবে? একটু ভালোভাবে ডিম খাও। তারপর হচ্ছে একটু দুধ খাও। একটু পুষ্টিযুক্ত খাবার খাও। যেগুলো খেলে মানে তুমি দীর্ঘ সময় নিজেকে একজন শক্তিশালী পুরুষ হিসেবে গড়তে পারবে। রবিনকে এই কথা বলার পর সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে আন্টি। আপনি আমাকে বললেন, আমি সিয়ামের রুমে আমি আছি, তখন ওকে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ডাক দিব। আর শোনো, এখন আমি একটু রান্নাবান্না করব, বুঝেছ? কারণ তোমরা যেহেতু এসেছ, ওইদিকে আবার আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না করে আমাকে গোসল করতে হবে। ঠিক আছে, অনেক কাজ আছে কি? তখন রবিন আমাকে বলছে, আন্টি, আপনি যদি কোনো কিছু মনে না করেন, আমি কি আপনার রান্নাতে কোনো কিছু হেল্প করতে পারি? আন্টি, আমি কিন্তু আলু কাটা থেকে শুরু করে সবজি কাটা, পেঁয়াজ কাটা, সব কিছুই পারি। আরে বাসায় তো আমি আমার আম্মাকে প্রায় সাহায্য করি। আমার আম্মা তো আমাকে ছাড়া রান্নাই করতে পারে না। তখন আমি রবিনের মুখে এই কথা শুনে আমি বললাম, তাই নাকি? তাহলে তো আমার অনেক ভালোই হয়। আসলে এত গরম পড়েছে, আমার তো একা রান্না করতে ভালোই লাগছে না। তাহলে তুমি একটা কাজ করো তো। এখান থেকে 5টা আলু নাও, আর 3টা পেঁয়াজ নাও। এগুলো কাটো আর সবজিগুলো কাটা ঘুয়োকে একটু দায়িত্ব দিয়ে দিলাম বন্ধুরা। আসলে এরকম ছেলে এখনকার যুগে তো পাওয়াই যায় না। আর এতদিন আমি একা একা আসলে কত কষ্টেই না করেছি। ওর মতো একটা ছেলে আমাকে হেল্প করবে, আমাকে সাহায্য করবে, এটা তো আমার জন্য বলতে গেলে অনেক ভালো, তাই না? তো যাই হোক, এতদিন পর আসলে মনের মতো একটা ছেলে পেয়েছি। যে ছেলেটাকে দিয়ে আমার পার্সোনাল কাজও চলবে, পাশাপাশি আমার সংসারের কাজও চলবে। যাক, তাহলে তো শ্বশুর শাশুড়ি আর কোনো কিছু মনে করবে না। তারা যদি কোনো কিছু বলে, তখন আমি বলে দেব সিয়ামের বন্ধু আর আমার কাজে হেল্পও করতেছে। তো বন্ধুরা, তারপর আমি রবিনকে বললাম, রবিন, তুমি একটু রান্না করো।
আমি একটু ওয়াশরুম থেকে আছি তখন বন্ধুরা আমি গোসল করতে গেলাম। গোসল করে আমি যখন বের হলাম ঠিক আছে। আসলে শরীরে খুব একটা বেশি কাপড় ছিল না। একটা শাড়ি ছিল আর ভিতরে কোনো কিছু পরি নাই। আমাকে এমন অবস্থায় রবিন দেখে সে একেবারে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে জীবনে এই প্রথম কোনো নারী মানুষ দেখেছে। সে যে আমার থেকে তাকিয়ে আছেই। আমি বললাম, কি রবিন, কি হয়েছে? চোখ ফেরাচ্ছ না কেন? সে আমাকে বলছে, আন্টি, আপনার যে ৩০ বছর পার হয়েছে, আপনাকে দেখে তো একদম বোঝাই যায় না। মনে হচ্ছে আন্টি এই বয়সে আপনাকে আবারও নতুন করে বিয়ে দিতে হবে। আর তাছাড়া আমার বয়সী একটা ছেলে আছে আপনার সিয়াম। মানে আপনাকে দেখলে না বোঝাই যায় না কি? তখন আমি তাকে বললাম যে রবিন, এসব হচ্ছে নিজেদের কাছে। আমরা যদি নিজেদেরকে ফিটফাট রাখি অনেক কিছু ভালো রাখা যায়। তো বন্ধু, তোমাদের কাছে আজকের গল্প কেমন লাগছে? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তারপর আমি বললাম, রবিন, আমি তো গোসল করে আসলাম। আমি গিয়ে একটু রুম থেকে ড্রেসটা চেঞ্জ করে আসি। তুমি বরং এদিকটা একটু সামলাও। তারপর আমি ভিতরে গিয়ে একটু আয়নায় দেখে একটু তেল দিলাম। তারপরে হচ্ছে পাউডার দিলাম, একটু ক্রিম দিলাম, ফেরান লাভলি মাল্টিভিটামিন। সবকিছু কাজ শেষে তখন আমার শাশুড়িমা আমাকে ডাক দিল, বৌমা বলে কি? তখন আমি গেলাম। তখন শাশুড়িমা আমাকে বলছে, ওই ছেলেটা কে? তখন আমি শাশুড়িমাকে বললাম, মা, ও হচ্ছে রবিন, সিয়ামের বন্ধু। তো মাঝে মধ্যে আসে। ও আসলে কাজ করছে। আমার কাজ নাকি ওর কাছে খুব ভালো লাগছে, এই জন্যই কি? তারপর আমার শাশুড়িমা ওর অনেক প্রশংসা করল। ওরা বলছে যে ছেলেটা তো বেশ ভালো, মহিলাদের কাজ করতেছে। আর এই বয়সে এই সমস্ত কাজ কোন ছেলে করে নাকি? যাই হোক, শাশুড়ির মনেও এই রবিন ছেলেটা জায়গা করে নিয়েছে। এইটা তো বন্ধুরা আরও একটা খুশির খবর, আরও একটা এই ভালো কাজ বলতে পারেন। তারপর আমি শাশুড়ির জন্য, বাড়ির সবার জন্য, সিয়াম, রবিন সবার জন্য ডাইনিং টেবিলে খাবার বাড়লাম। খাবার বাড়ার সময় আমি দেখতে পারলাম টেবিলের নিচ দিয়ে রবিন প্রায় সময় তার পা দিয়ে আমার পায়ের মধ্যে আমাকে গুঁতা দিচ্ছে। প্রায় সময় দেখেছি আবার আমি শাড়িটা পরেছি, সেই শাড়ির সায়ের নিচে তার পাটা দিচ্ছে। মানে আমাকে বলা চলে একটু উত্তেজিত করে ফেলেছিল। আর আমার একটু ভেতরে জানি কেমন কেমন করতেছিল। ও বাবা, কতদিন ধরে যে পুরুষের ছোঁয়া পায় না বন্ধুরা, এটা তো তোমাদেরকে বলে বোঝাতে পারব না। ইস, প্রবাসী বউ হওয়া যে কতটা জ্বালা। ৫ বছরের জন্য, ১০ বছরের জন্য এই আমাদের হাসব্যান্ডগুলো চলে যায় বিদেশে, উনারা নিজেরাও তো ঠিক থাকতে পারে না, আর আমরাও ঠিক থাকতে পারি না। এতদিন আস্তে আস্তে তো আমি বুড়ি হয়ে যাব। আমার রূপ, যৌবন, স্বভাব কিছু তো শেষ হয়ে যাবে বন্ধুরা। যাই হোক, এতদিন পর একজন মনের মতো মানুষ পেয়েছি। আর তাছাড়া আমার ছেলেও তো আছে। যাক বাবা, এতদিন পর এই ২ মানুষ আমি পেয়েছি। তারপর আমার ছেলে রবিনকে বলতেছে, কি রবিন, খাবার ভালো লাগছে? আমার ছেলে আমাকে বলছে, আম্মু, তুমি আমাদেরকে এইভাবে মজার মজার রান্না করে খাওয়াবে। আর আমি তোমার জন্য এই যে জিনিস নিয়ে আসলাম। আমার বন্ধু রবিন, কেমন লাগলো তোমার কাছে? তখন বন্ধুরা আমি অনেকটা লজ্জা পেয়ে গেলাম। শ্বশুর শাশুড়ির সামনে আমি বললাম, না, রবিন তো খুবই ভালো। তখন সিয়াম আমাকে বলল, ও তাই নাকি? তা শুধু ভালো নাকি বেশি ভালো? আমি বন্ধুরা একেবারে লজ্জা পেয়ে গেলাম। তখন আমার শ্বশুর শাশুড়ি তারা খাবার শেষ করে উঠে গেল। তারপর সিয়াম আমাকে বলছে, আম্মু, আমি গতকাল রাতে তোমাকে যতটুকু দিয়েছিলাম না, আমার বন্ধু রবিন আজকে তোমাকে তার যাতে বেশি দেবে। ও আসলে মানে কখনোই কারোর সঙ্গে এই কাজ করে নাই তো বন্ধুরা। আমি আমার ছেলেকে বললাম, তাই নাকি? আচ্ছা, সেটা প্রমাণ হয়ে যাবে রাতেই। তোমার বন্ধু কত পারে আমিও দেখে নেব। এরকম কত দেখলাম। আরে তোমার বাবা সেই তো আমার কাছে ঠিকভাবে পারে না। এই তোমাকে জন্ম দিতে গিয়ে কতবার যে তাকে আমি লজ্জা দিয়েছি, সেই তো আমাকে ঠিকভাবে পারে না। গতকালকে তো তুমিও পারলে না। আর এত তোমার বন্ধু। আচ্ছা, দেখা যাবে, সময় আসুক দেখি। যদি না পারে তাহলে আজকে সিয়াম তোমার খবর আছে কি? তখন সিয়াম আমাকে বলছে, আম্মু, পারবে, তুমি ওকে চেনো না গি। তখন বন্ধুরা খাবার দেওয়া শেষ করে যখন আমরা একটু বিকালে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখন দেখলাম আমার শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে পড়েছে। তখন অনেকটা খালি বলা চলে।
আর আমার ছেলে মোবাইলে গেমস খেলতেছে ফ্রি ফায়ার। তখন আমি রবিনকে একটু কাশি দিয়ে ইশারা করলাম। তখন রবিন বলছে, কে আন্টি, আমাকে ডাকতেছেন? তখন আমি বলছি, আরে আসো আসো, এখন একটা সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি আসো বাবা তুমি। তখন রবিন এসে বলছে, আন্টি আমি তো একদম রেডি। আপনি রেডি? তখন বন্ধুরা ওকে ঠিক আমার রুম এ নিয়ে গেলাম। আমার রুম এ নিয়ে যাওয়ার পর তখন আমি তাকে বললাম, কি শুরু করো আর কতক্ষণ? গোল তো দিতে হবে গি। বন্ধুরা আমি আসলে একটু অবাকই হয়ে গেলাম, যে একটা ছেলে এত দিক দিয়ে এতভাবে আসলে পারফেক্ট হয় কিভাবে? ওর সবকিছু একদম একদম ঠিক আছে। বন্ধুরা আসলে আমাকে দিনের বেলায় বিকালবেলা পুরো 7 মিনিট একটানা আমাকে সময় দিয়েছে। তার মানে আমি বুঝলাম না, ছেলেটা তো আসলেই দারুণ কিছু। তারপরও আমাকে বলল, আন্টি আপনার ছেলে আমাকে একদিন আবাসিক হোটেলে নিয়ে গিয়েছিল। আমরা একদিন একটা মেয়েকে নিয়ে এসেছিলাম টাকায় ভাড়া করে। ওই দিন ওই মেয়েটাকে আমি এমনভাবে দিয়েছিলাম, ও আমাকে ওই দিন বাপ দেখেছিল। তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই রবিনকে জিনিস সত্যিই আমার কাছে ভালোই লেগেছিল। তো তারপরে আমি রবিনকে বললাম, সত্যি রবিন, তুমি অন্যদের থেকে একদম আলাদা। তুমি তো দেখছি বিয়েশাদী করলে তোমার বুক কারো কাছে যাবে না। অনেক মজা পাবে, অনেক খুশি হবে। আরে মেয়েরা তো এখন এরকম জামাই খুঁজে তোমার মতো। আসলে চেহারা সুন্দর মানুষের সবকিছু না। এই যে আমার ছেলে এত সুন্দর কিন্তু অত পারে না। কিন্তু তুমি একটু শ্যামলা হলে কি হবে? তুমি অনেক সময় পারো। আর এটাই দরকার। মেয়েরা আসলে এই জিনিসটাই সবচাইতে বেশি চায়। তখন রবিন আমাকে বলছে, আন্টি আপনি কি খুশি হয়েছেন? আপনার কি সত্যি মজা লাগছে? তো তখন আমি বললাম, মজা লাগছে মানে? আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আরে আমার তো অনেক বেশি ভালো লাগছে বন্ধুরা, আসলে এটা তোমাদেরকে আমি বলা বুঝাতে পারবো না। মানে এই বিকালটা আমার কাছে একটা স্মরণীয় হয়ে উঠল। ছেলেটাকে আমি যতটা দুর্বল ভেবেছিলাম আসলে এতটা না। তখন আমি একটু ঘুমিয়ে গেলাম, কারণ আমাকে আবার রাতের রান্না বসাতে হবে। তো তারপর আমি রাতে একটু রান্নাবান্না বসিয়ে আমার হাজব্যান্ড আমাকে ফোন করল। আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলছে, এই কি অবস্থা, কেমন আছো? উনি আসলে আমাকে প্রায় সময় 8টা বা 10টার সময় আমাকে কল দেয়। উনি তো মালয়েশিয়াতে থাকে। উনার যখন অফিস শেষ হয়ে যায় বা যখন ছুটি হয়ে যায় ঠিক তখনই উনি আমাকে ফোন করে ভিডিও কলে ইমুতে। তখন ফোন করে উনি আমাকে আসলে বুঝেন তো, আসলে বিদেশে থাকে, আমার অনেক কিছু দেখতে চায় ভিডিও কলে। তো গতকালকে তাকে আমি দেখাতে পারি নাই বা আজকে সে এই কিছু দেখতে চাইল। তখন আমি তাকে বললাম, আচ্ছা দেখবে। এইভাবে দেখে দেখে তো তুমি তোমার নিজেকে শেষ করে দিচ্ছ। হাত দাঁড়াও, এই কাজটা করে কি? তখন সে আমাকে বলছে, আরে কি আর করব বলতো, এই তো আর কয়েকটা দিন চলে আসব। এই বিদেশে আর থাকব না, একেবারেই চলে আসব। তখন আমি তাকে বললাম, হ্যাঁ চলে আসো, আমারও না তোমাকে ছাড়া ভালো লাগে না কি? তখন সে আরেকটু ইমোশনাল হয়ে পড়ল। তখন সে আমাকে বলছে, আচ্ছা তোমার কি কষ্ট হয় না আমাকে ছাড়া? তখন আমি আমার হাজব্যান্ডকে বলতেছি, আরে আমার কষ্ট হয় মানে কি? আমি তো থাকতেই পারি না। সত্যি জান, তোমাকে ছাড়া না আমার অনেক বেশি কষ্ট হয়। আসলে আমি আমার নিজেকে কখনোই আসলে এতটা করতে পারি না। তুমি আসো। তখন ওর বাবা আমাকে বলছে যে আসলে আর বেশি দিন নেই আমার এখানে, এই সময় শেষ হয়ে গেছে। আর 2 বছর অপেক্ষা করো, তারপর আমি চলে আসব। তখন বন্ধুরা আমি আসলে রাত হয়ে গেছে। ততক্ষণে রান্নাবান্না শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে রাত ঠিক বাজে তখন 10টা। আমরা সবাই তখন ঘুমিয়ে পড়লাম। আমার শ্বশুর শাশুড়ি সিয়াম সবাই দেখে ঘুমে। রবিনও দেখতে পেলাম আমার সিয়ামের সঙ্গে সে রুমে ঘুমিয়ে রয়েছে। তখন বাজে রাত 12টা। আমি চুপি চুপি ওদের রুমে গেলাম। ওদের রুমে যাওয়ার পর রবিনকে আমি ডাক দিলাম, রবিন, এই রবিন। রবিনও তো, আরে তুমি যে কাজের জন্য আসলে সেটাই তো তুমি করলে না, ঘুমিয়ে পড়লে কি? তখন রবিন হঠাৎ করে ঘুম থেকে লাফ মেরে উঠল। উঠে এসে আমাকে বলছে, আরে আন্টি, কখন যে আমার চোখটা লেগে গেছে আন্টি। সরি আন্টি। তখন আমি তাকে বললাম, আরে আরে এটা কোনো ব্যাপার না, সমস্যা নেই, তুমি আসো। এখন সবাই ঘুমিয়ে গেছে। আর এখন রাত 12টা বাজে।
আরে এখনই তো সঠিক সময়। তখন রবিন আমাকে বলল, আন্টি আমি এখনই আসছি। তখন রবিনকে নিয়ে আমি আমার রুমে আসলাম। বন্ধুরা, এই রাতটা ছিল আমার কাছে ইতিহাসের এক ভয়ঙ্কর রাত। বাহিরে ঝড়তুফান না থাকলেও এই রাতে আমার শরীরের উপর দিয়ে একেবারে পুরো ভূমিকম্পে উঠে গেছে। উফ, সারাটা রাত 1 মিনিটের জন্য এতটুকু সময় পাই নাই, এতটুকু রেস্টও পাই নাই। মানে বলা চলে একেবারে ভূমিকম্প ছুটায় ফেলছে। আমি তাকে অনেকবার বলেছিলাম, আরে থামো রবিন, 1 মিনিট সময় দাও। কি আর বল বন্ধুরা, সারাটা রাত একেবারে ভূমিকম্প উঠায় দিচ্ছে। না, ছেলেটা আসলেই অনেক স্ট্রং। ও বিয়ে করলে ওর বউ থাকবে ভাই। ইদানিং অনেকেই আমরা দেখি যে বিয়েশাদী হলে দেখা যায় 2 দিন পর বা 1 দিন পর বা 3 মাস 6 মাস পর স্বামীর সংসার আর স্ত্রীরা করতে চায় না। এই তাদের স্বামীরা নাকি দুর্বল, স্বামীরা নাকি পারে না। এরকম অনেক সমস্যা দেখা যায়, যে কারণে বেশিরভাগ কিন্তু ডিভোর্স হচ্ছে। না, ওর বউ থাকবে, এটা আমি গ্যারান্টি দিলাম। আসলে ছেলেটা সারারাত যা করল বন্ধুরা, একেবারে পুরো ভূমিকম্প ছুটায় দিচ্ছে। কি বলবো তোমাদেরকে? না, ওকে আমার খুব মনে লাগছে। ঠিক আছে, খুব ভালো লাগছে ওকে। যাক বাবা, অনেকদিন পর মনের মতো একটা তৃপ্তি পেলাম। আসলে এরকম মানুষ এখন পাওয়া যায় না। এখন তো এরকম আসলে সত্যি। এছাড়া একেবারে ইনটেক যে বলেছিল আমার ছেলে, সত্যি আমার ছেলের কথাগুলো সব মিলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি রবিনকে বললাম, রবিন এখন থেকে তুমি সময় পেলেই চলে আসবে। ঠিক আছে, যে কোনো সময় আন্টি তোমার জন্য দিতে রাজি আছি। তখন রবিন এই কথাটা শুনে আমাকে বলল, আন্টি এতদিন আমি কতটা কষ্ট করেছি। ইস, একটা মহিলা গো আমি পাই আন্টি। জানেন, আমার স্কুল কলেজের কোনো বান্ধবীকে আমি পটাতেও পারি নাই। আসলে মাঝে মধ্যে পারি না তো কি বলবো আন্টি, পাই না কাউকে। কিন্তু আন্টি আপনাকে পেয়ে সত্যি আমি খুব আনন্দিত। ছাড়া আপনার মতো এরকম একজন গুড লুকিং হ্যান্ডসাম একজন মহিলা পেয়ে আমার যে কত ভালো লাগছে। আসলে আমার জীবনটা ধন্য। রবিনের মুখে এই কথাগুলো শুনে বন্ধুরা, আমার মনে হয় আরও বেশি অনেক খুশি হতে লাগল। আমি বললাম, তাই নাকি রবিন? তাহলে তো অনেক ভালো। আসলে বন্ধুরা সত্যি অনেক বেশি ভালো লাগল গু। তো যাই হোক, তারপর এভাবে কাজ করতে করতে প্রায় 2 বছর হয়ে গেল। হঠাৎ করে আমার হাসব্যান্ড আমাকে বলছে, কি জানে মান, আমি তো চলে আসছি। এই তো আর সপ্তাহখানে আছে। আসলে বন্ধুরা, এতদিন পর প্রায় 10 বছর পর মালয়েশিয়া থেকে আমার বিয়ে করা হাসব্যান্ড আসছে। সিয়ামের আব্বু আসছে। আসলে আমি যে কি খুশি তোমাদেরকে বলায় বুঝতে পারবো না। মানে অনেক খুশি। এত পরিমাণ খুশি হয়েছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে এতদিন পর যার জন্য আমি অপেক্ষা করে আছি। আমার হাসব্যান্ড আমাকে বিয়ে করার পর সে 2 বার ছুটি নিয়ে বাড়িতে আসছিল। আর 2 বার 3 মাস 3 মাস 6 মাস আমার সঙ্গে থেকেছিল। আর বাকি সময় আমাকে আমার সঙ্গে সে কখনোই থাকে নাই। এই সারা জীবন মালয়েশিয়াতে তার জীবনটা সে পার করে দিয়েছে। তো আমার মনে তো লাড্ডু ফুটছে। এতদিন পর আমার হাসব্যান্ড আমার বুকে আসছে, আমার কাছে আসছে। এটা তো আমার জন্য ছিল অনেক বেশি ভালোবাসা। যাক, মানুষটা অবশেষে বাংলাদেশে আসছে, এটাই অনেক বড় কিছু। এখন সে আমাকে বলছে, জান তোমার জন্য অনেক অনেক সুখবর আছে। আমি বললাম, কি সুখবর? সে আমাকে বলছে, আমার জন্য শাড়ি, চুড়ি, গিফট, মোবাইল, অনেক কিছু আনবে। আমি তাকে বললাম, এই সমস্ত কোনো কিছুই আমার গিফট লাগবে না। আমার শুধু তোমাকে লাগবে। তুমি ঠিকঠাকভাবে বাংলাদেশে আসো। এসে তুমি আমার কাছে আসো, এটাই হবে আমার সবচাইতে বড় গিফট। তোমাকে ছাড়া আর কোনো বড় গিফট আমি পেতে চাই না। আমার জামাই আমার মুখে এই কথাটা শুনে সে একটা চমৎকার হাসি দিয়ে ফেল। সে আমাকে বলল, আমার বুটা যে আমাকে কতটা মিস করতেছে, আমাকে যে কতটা ভালোবাসে। সত্যি এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। যাক, আসলে এই সে আমাকে এতটুকু বিশ্বাস ভরসা করে, আমাকে এতটুকু ভালোবাসে, এটা আসলে আমার কাছে অনেক কিছু। আসলে আজকালকার স্বামীর কাছ থেকে কিন্তু অনেক স্ত্রীরা কিন্তু এই ভালোবাসাটা পায় না। তো আমি এবার ভালোবাসাটা পেয়েছি, এটা আসলে আমার কাছে অনেক বেশি গর্বের। হ্যাঁ, অনেক বেশি গর্বের। তো বন্ধুরা, আমার জামাই আসছে। তারপর আমার জামাই আসলো। এয়ারপোর্টে আমার ছেলের সিয়ামের বন্ধু রবিন আর আমরা 3 জন গেলাম। আমার শ্বশুর শাশুড়ি একটু মুরব্বি, তো তারা আসলে যেতে পারে নাই।
তারা বাড়িতে আসলে পরে দেখবে। তো আমরা গেলাম। যাওয়ার পরে আমার হাসব্যান্ড আসো। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর সে আসো। এসেই আমাকে তার বুকে জড়িয়ে ধরল। রবিন দেখে সে লজ্জা পেয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগে, কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।